হ্যাঁ বলেন। Then we can go the next slide. Classification of substation. There are several ways of classifying substations. However, the two most important ways of classifying them are according to service requirements or constructional features. So first we brief service requirement. A substation may be called upon to change voltage level to or improve power factor or convert AC power into DC power, etc. According to the service requirement, substation may be classified into some this following steps: transformer substation, switching substations, power factor correction substations, frequency changer substations, converting substations, industrial substations. Now, transformer substation. Those substations which change the voltage level of electric supply are called transformer substations. These substations receive power at some voltage and deliver it at some other voltage. Obviously, transformer will be the main component in such kind of substation. Here we submit a picture to understand clearly. Switching substation. These substations do not change the voltage level. Example, incoming and outgoing lines have the same voltage. However, they simply perform the switching operations of power lines. এখানে আপনাকে কিন্তু এটা কোয়েশ্চেন হবে যে এই কি সাবস্টেশন ছিল এর আগেরটা? আগেটা ছিল স্যার, এর আগেটা ছিল হচ্ছে আপ এরো দিলাম তো, সুইচিং সাবস্টেশনস। হ্যাঁ, ধরেন এই সুইচিং সাবস্টেশনটা অ্যাপ্লিকেশন কি বা কোথায় ইউজ হচ্ছে, বৈশিষ্ট্য কি ইত্যাদি এই টাইপের কোয়েশ্চেন কিন্তু হতে পারে, যে কেউ করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে সুইচিং সাবস্টেশন দেখে এবং জেনে রাখবেন। যত বেশি অ্যানসার দিতে পারবেন তত দ্রুত তত বেশি চান্স আপনার রেজাল্টও ভালো হওয়ার সাথে সাথে পার পাওয়া, যেটাকে বলো সংক্ষেপে সহজে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সুইচিং সাবস্টেশন সম্বন্ধে একটু জেনে নেব ব্রিফলি। শুধু সুইচিং সাবস্টেশন না, প্রত্যেকের জন্য প্রত্যেকের যে পার্টগুলো আছে সেই সবগুলা একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আজকে একটু এই যে এই নলেজগুলো একটু নিয়ে নিই, নেক্সট দিনে আরেকদিন একটু দিব, সেদিন মনে হয় ঠিক হয়ে যাবে আরো। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন. Those substations which improve the power factor of the system are called power factor correction substations. Such substations are generally located at the receiving end of transformer lines. These substations generally use synchronous condensers as the power factor improvement equipment. স্যার, এখানে কি পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে আমাদের কি ধরেন আমরা তো পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে জানি, যেটা সেটা যে আমার লোডকে মানে ম্যাক্সিমাইজ করার জন্য, যে আমি যাতে লোডকে ম্যাক্সিমাইজ ইউজ করতে পারি, সেই জন্য আমরা সাধারণত পাওয়ার ফ্যাক্টর কারেকশন দেওয়া থাকে এবং লোড এন্ডেই থাকে, সাধারণত ফ্যাক্টরি লেভেলের কথা বলছি। এখানে আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে স্যার? এখানে হতে পারে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিএফ বলতে কি সম্পর্কে ডিটেইল বলেন যতটুকু জানেন আপনি। আচ্ছা ঠিক আছে স্যার। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে হচ্ছে? ওই যে ক্যাপাসিটর ইউজ করে। শুধু ক্যাপাসিটর ইউজ করলে তো বেটার বললে তো হলো না, ইকুয়েশন বলতে হবে। স্যার এই ইকুয়েশন কি আমরা পাবো এতে নেটে? ইকুয়েশন বইয়েও পাবেন, নেটেও পাবেন। আচ্ছা 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 আচ্ছা।
তাহলে এটা একটু ঘাটতে হবে ইকুয়েশন। পাওয়ার ফ্যাক্টর বেশি হলে সমস্যা কি, কম হলে সমস্যা কি? ল্যাগিং এবং লিডিং। ল্যাগিং হলে সমস্যা কি, লিডিং হলে সমস্যা কি? এটা এইগুলা তো বেসিক কোশ্চেন মাস্ট হবে, কারণ আপনি এটা জাস্ট আপনি কতটুকু জানছেন এটাই আপনাকে দেখা হবে। এখানে আপনি কি লিখছেন, করতে গেলে একদম স্যার ল্যাগিং হলে তো স্যার আমার অ্যাম্পিয়ার বেড়ে যাবে, তখন তো মানে যেটা হচ্ছে লোড অনুপাতে আমি কিলোওয়াট অনুপাতে অ্যাম্পিয়ারটা পাবো না ওইভাবে। লিডিং হলে ম্যাক্সিমাম লিডিং হলে আমি কেবার মানে আমি এটাকে ম্যাক্সিমাম পাওয়ার পাবো আর কি। এইভাবে বললে কি হবে? এইভাবে আমার তো মনে অ্যানসার হয়ই নেই। আচ্ছা যাই হোক, আপনি আমি যে কোয়েশ্চেন গুলো বললাম সেইটার উপরে এগুলো হ্যাঁ নোট বই রাখছি থেকে স্যার, আমি একটু নোট রাখছি। দেখবেন বইয়ে কিভাবে লিখছে, পাওয়ার ফ্যাক্টর লিডিং হলে কি হয়, ল্যাগিং হলে কি হয়, এই টাইপের কোয়েশ্চেন গুলো এখানে হবে। আচ্ছা আচ্ছা, এটা কি স্যার আমাদেরও হবে না? হ্যাঁ, এটা কি শুধু কালাম্বার জন্য না আমাদের জন্য স্যার? এইটা প্রথমত যিনি বলবে তাকে কোয়েশ্চেন করা হবে, এবং অন্য যদি উনি বলতে না পারে তখন অন্যরা যদি চায় তাহলে বলতে পারে, যদি তাদের জানা থাকে। বুঝতে পারছি। সবাইকে জিজ্ঞেস করা হবে না, পার্ট বাই পার্ট জিজ্ঞেস করা হবে, যে যেটা প্রেজেন্টেশন দিচ্ছেন। স্যার নেক্সট স্লাইডে যাই। তারপর এখানে আরেকটা কোয়েশ্চেন, যেমন সিনক্রোনাস কন্ডেন্সারস লিখছেন। সিনক্রোনাস কন্ডেন্সার জিনিসটা কি, এটার কাজ কি, আচ্ছা বৈশিষ্ট্য কি, ইত্যাদি ইত্যাদি। নেক্সটে যান। frequency change substation, changer substations. Those substations which change the supply frequency are known as frequency changer substations. Such a frequency change may be required for industrial utilization. এখান থেকে কোশ্চেন আসতে পারে স্যার, তাই না? বলছেন ঠিক আছে, কিন্তু কি কারণে রিকোয়ার্ড হবে, কি কারণে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হয়? Why need to change? আচ্ছা, এটা নোট করতে হবে না, এটা তো রেকর্ড করা হচ্ছেই। আর নোট করে রাখলে একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে গেলাম। Industrial substations. Those substations which supply power to individual industrial concerns are known as industrial substations. এটাও বোধহয় এটাও একটু বলেন স্যার। এটা হয়তো হতে পারে যে এতগুলো সাবস্টেশন থাকতে আবার আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন কেন ইউজ করতেছে? আমরা তো সেপারেটলি কেন করা দরকার, নিতে পারতাম, আবার আলাদা করে এটা কেন? এটা নি স্যার, ওখান থেকে তো আমি হাই ভোল্টেজ স্টেপ আপ মানে আমি 400 ভোল্টেজ নিচ্ছি, সেখান থেকে আমি স্টেপ ডাউন করে এটাকে আমার ভিতরে ফ্যাক্টরি লোড তো দেখা যাচ্ছে আমার 3 ফেজ মোটর গুলাই বেশি, বা ইন্ডাস্ট্রিয়ালিতে 3 ফেজ ইউজ করা হয় এবং 400 ভোল্টেজ ইউজ করা হয়। সেক্ষেত্রে আমাকে ওই হাই ভোল্টেজকে ডাউন করার জন্য আমাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে এখানে ভোল্টেজটাকে ডাউন করে দেন আমাকে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে হবে, এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন ইউজ করি। নেক্সটে যান। এটাও কি স্যার একটু ভুলগুলো ধরাই দেন হবে কি এই ধরনের বললে, না আর একটু মানে ঘাটতে হবে স্যার? আমি এগুলা নিজেও এগুলা আমি তো পাওয়ার নিয়ে পড়াই না, যে কারণে আমার অত মনেও নেই এগুলা। আচ্ছা আচ্ছা, তো তাও যতটুকু মনে থাকতেছে বা আসতেছে সেটা থেকে বলবো। একটুখানি মানে হালকা একটু দিলে আমাদের একটু সুবিধা হবে। Constructional feature. A substation has many components. আচ্ছা, এগুলা পড়তে লাগবে like এগুলা তো এমনি পড়তেই আমরা বুঝতেই পারতেছেন। এখানে স্যার আমি তো বলি স্যার। হ্যাঁ আমি তো কথা বলি স্যার। হ্যাঁ, কালাম ভাই, এখান থেকে তো আমার শুরু হওয়ার কথা।
আচ্ছা ঠিক দেখেন আছে ভাই, তুমি করো। না তো আচ্ছা তাহলে আমি এবারে আমি ওইভাবে বলি তাহলে এখন না না ঠিক আছে ওকে now the next slide will be continued by from the next আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে, সব ভুলে গেছেন। আপনার নেটের সমস্যা। স্যার একটু আমার নেটে একটু সমস্যা হচ্ছে ভাই, ওয়াইফাই। Thank you, Sheikh Abul Kalam. Assalamu alaikum. I am Arifuzzaman. Dear sir, I would like to discuss part of my thesis in Bengali, if you allow me or permission me. এইখানে বাংলায় কি জন্য বলবেন? এখন এখানে তো স্যার কোনো মানে ছবি নাই। আমি পুরো না ছবি নাই, কিন্তু আমি পুরো এটা থিসিসটা মানে বাংলায় প্রেজেন্ট আচ্ছা করতে বলেন, চাচ্ছি আর কি। বলেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কনস্ট্রাকশনাল ফিচার্স, মূলত একটি সাবস্টেশন আসলে অনেকগুলো উপাদান থাকে। যেমন এখানে যেটা আছে, যেখানে সার্কিট ব্রেকার, সুইচ, ফিউজ, আরো ইনস্ট্রুমেন্ট, তো যেগুলা একটা সাবস্টেশন সঠিকভাবে ইনস্টল করতে এই জিনিসগুলো প্রয়োজন হয়। এবং নির্মাণ করার জন্য বা ইনস্টল করার জন্য এটাকে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন তার ভিতরে রয়েছে ইনডোর টাইপ সাবস্টেশন, আউটার সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন। কালাম ভাই নেক্সট যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তো ইনডোর সাবস্টেশন মূলত সাধারণত এই ধরনের সাবস্টেশন 11 কেভি পর্যন্ত ভোল্টেজের জন্য আর কি সাবস্টেশন ইকুইপমেন্ট গুলো আর কি বসানো হয়। আর এটা বাসা বাড়ি, অফিস, আদালতের জন্য বা আর্থিক মানে খরচ চিন্তা ভাবনা করে আর কি এই ধরনের সাবস্টেশন আর কি ইনস্টল করা হয়। তবে এই ধরনের সাবস্টেশন 66 কেভি লাইনেও ভোল্টেজের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ব্যাখ্যা করতে পারবো না স্যার পুরাটা আর কি। যেটা Next. পারবেন না সেটা বলবেন কেন? না পারলে স্কিপ করে যাবেন, বলার কি দরকার? আপনাকে না আপনাকে না আমি না আপনাকে আর কি শেয়ার করলাম স্যার। আপনি এখন এমন ভাবে প্রেজেন্টেশন দিবেন, মনে Next. করবেন যে ফাইনাল প্রেজেন্টেশন দিচ্ছেন, সেভাবেই বলতে হবে। এটা তো স্বাভাবিক, সবাই Yes, সবকিছু sir. পারে না, কিন্তু যেটা পারবেন না সেটা ডাইরেক্ট বলে দিবেন না যে Right, পারি sir. না। Also, sir, clear. হ্যাঁ, আউটার সাবস্টেশন সাধারণত এই ধরনের সাবস্টেশন 66 কেভির বেশি ভোল্টেজের জন্য এই ইকুইপমেন্ট গুলো সবসময় বাইরে ইনস্টল করা হয়। কারণ এই জাতীয় ভোল্টেজের ক্ষেত্রে কন্ট্যাক্টর, সুইচ বা আচ্ছা, next এ সার্কিট যান। ব্রেকার বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের যে আছে সেগুলো Next আকারে slide এ একটু যান, বড় next হয়, slide। যে কারণে নেক্সট স্লাইড। আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনস এটা মূলত গণ জনবহুল অঞ্চলে, মানে যেখানে জমির পরিমাণ কম অথবা জমির মূল্য বেশি, সেক্ষেত্রে এই ধরনের ইকুইপমেন্ট বসানো হয়। আবার নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে এই ধরনের সাবস্টেশন আমরা ব্যবহার করতে পারি, বাট এটা অনেক ব্যয়বহুল। আচ্ছা, এটা কি ডিটেইল এখানে যেভাবে স্যার মানে চিত্রে দেওয়া আছে, এটা কি এক্সপ্লেইন করতে বলতে পারে? হ্যাঁ, বলতে পারে। আমি কি ব্যাকে যাব? না, ব্যাকে যাওয়ার দরকার নেই, আমি করতে আছি। হ্যাঁ, পোল মাউন্টেড সাবস্টেশন এটি আসলে এটাও এক ধরনের আউটার সাবস্টেশনের মতো, বাট এটা পোলে এবং অথবা চার মেরু কাঠামো ওভার হেড বিশিষ্ট ইকুইপমেন্ট ইনস্টল করা হয়। এটি সাধারণত 11 কেবি লাইনের জন্যই মূলত বেশি ব্যবহৃত হয়। তবে 33 কেবির নিচে বা 33 কেবি সমমান বিদ্যুৎ অতিক্রম না করার ভোল্টেজ গুলোর ক্ষেত্রে এই সাবস্টেশন আমরা
ব্যবহার করে থাকি, সাধারণত এই ধরনের সাবস্টেশন দিয়ে ব্যাকআপ হিসেবে আমরা এই ধরনের সাবস্টেশন বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। নেক্সট, স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে স্যার, এখানে যে ইম্পর্টেন্স অফ সাবস্টেশন, এখানে যে কোটেশন গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ সাবস্টেশন এটার অর্থ কি এইটাই দ্বারা যে সাবস্টেশন ইনস্টল করার সময় যে কি কি বিষয়ে মানে খেয়াল রাখতে হবে এই ধরনের বোঝাচ্ছে, না ইম্পর্টেন্স অফ সাবস্টেশনের গুরুত্ব বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স অফ সাবস্টেশন এটা স্যার হয় না। এটা হয় যে আপনি পরে যে টপিকটা বললেন সেই জন্য ওটা, আমি যে সাবস্টেশন সেটআপ করার সময় আমাকে কি কি খেয়াল রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কি দুইটা টপিকটা বিষয় কি উল্লেখ ইম্পর্টেন্স করা। অফ সাবস্টেশন হবে না? শুরুর দিকে মানে প্রথম দুটাই পার্টে করা আছে। ইম্পর্টেন্স নিয়ে অল্প কিছু কথা বলা আছে যে সাবস্টেশন কেন দরকার, তারপর এখানে কিভাবে ডিজাইন করার সময় আমি কি কি বিষয় খেয়াল রাখবো সেগুলো বলা আছে। এটা টপিকের নাম চেঞ্জ করে দিতে পারেন, যে ফর এক্সাম্পল দিতে পারেন যে স্যার ওই যে বুট পয়েন্ট যেগুলো দেওয়া আছে, বুট পয়েন্ট গুলো থেকে যে দেওয়া আছে। এটা তো তো বুক ওই পয়েন্ট গুলো সব পয়েন্টগুলোতে ইনস্টলের জন্য আর কি এটা প্রয়োজন, যে এখানে ইম্পর্টেন্স যে এখানে যখন আমি বা ইম্পর্টেন্স অফ ইনস্টলেশন সাবস্টেশন। হ্যাঁ ইম্পর্টেন্ট পয়েন্টস টু ডিজাইন এ সাবস্টেশন এটা লিখে দিতে পারেন। ইম্পর্টেন্স অফ সাবস্টেশন না দিয়ে দেন ইম্পর্টেন্ট পয়েন্টস ইম্পর্টেন্স টু ডিজাইন এ সাবস্টেশন ইম্পর্টেন্ট এটা লিখে রাখেন, ইম্পর্টেন্ট পয়েন্টস টু ডিজাইন এ সাবস্টেশন। important points of the design of substation. হ্যাঁ যদি তাহলে আচ্ছা। এটা একটু অ্যানালাইসিস করতে হবে স্যার। ইম্পর্টেন্স পয়েন্ট নেক্সট স্লাইড, এটা ইম্পর্টেন্ট এ সাবস্টেশন। ইম্পর্টেন্স পয়েন্ট ইম্পর্টেন্ট টু পয়েন্টস অফ আমি বলি সাবস্টেশন। আমি বলছি শোনো, ইম্পর্টেন্ট পয়েন্টস টু ডিজাইন এ সাবস্টেশন। হ্যাঁ কত হবে সেটা হবে। আচ্ছা, ফিউজ মূলত একটি এক টুকরা ধাতব পদার্থ, এটি মূলত প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস। আচ্ছা, প্রোটেক্টিভ ডিভাইস। ফিউজ এক ধরনের একটি ধাতব পদার্থ যেটা বর্তমানে আমরা সার্কিট ব্রেকার হিসেবে বেশি ইউজ করে থাকি। আর এটি একটি কম গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ। এতে সার্কিটটি অথবা ধাতবটি পুড়ে গিয়ে ফিউজটি মূলত আসলে সার্কিটকে কম বিচ্ছিন্ন গলনাঙ্ক করে, সার্কিটকে এবং বিচ্ছিন্ন করে দেয়। ফিউজ উপাদানটি সাধারণত কম গলনাঙ্ক বা উচ্চ পরিবাহিতা এবং এর জারণের কারণে ন্যূনতম যে ক্ষতি, যেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে, মিনিং এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি মনে হচ্ছে এটা ট্রান্সলেট করে করছো, নিজে করো নাই? ট্রান্সলেট যে গুগল করছিলাম ট্রান্সলেটে কিন্তু এটা করছো আমি এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ, এটা এলোমেলো হয়ে গেছে। নেক্সট স্লাইডে যান তো। এই করতে হবে। টাইপস অফ ফিউজ, এখানে বিভিন্ন ফিউজের টাইপস গুলো দেওয়া আছে। যেমন ফিউজ কে যদি দুভাগে ভাঙা হয় সেক্ষেত্রে ডিসি ফিউজ এবং এসি ফিউজ। এসি ফিউজ কে আবার দুভাগে ভাগ করা যায়, যেমন হাই ভোল্টেজ ফিউজ, লো ভোল্টেজ ফিউজ। এই ক্ষেত্রে এখানে যে ফিউজ গুলার টাইপস গুলো দেওয়া আছে, যে কোনো একটি কি স্যাররা কোশ্চেন করতে পারে যে এই ফিউজটা কি, এই ফিউজটার কাজ কি? হ্যাঁ করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় স্যার কার্টিস ফিউজটাই, এইচআরসি ফিউজটাই বেশি করতে পারে, তাই না স্যার?
HRC কার্ট্রিজটাই বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা কন্টিনিউ করেন। Okay. The last part of our thesis will be continued and concluded by Mr. Shaheen Alam. And thank you, sir. Thank you, Ariful Islam bhai. Assalamu alaikum, sir. I will explain this slide. Protective device. Sir, এটা কি ফুল মিনিং তো এটা কন্ট না কি স্যার? না কন্টিনিউ নাকি এটা? ও এটা কি কন্টিনিউ? হ্যাঁ, কন্টিনিউ সার্কিট ব্রেকার। A circuit breaker is equipment which can open or আগে close. প্র্যাকটিস করেন নাই, এখন বলতেছেন কন্টিনিউ না কি লেখা? না আমি স্যার ওই জিনিসটা এখনো মানে বুঝতে পারি নাই, কখনো মানে প্রশ্ন কাউকে করি নাই স্যার। করেন। A circuit breaker is equipment which can open or close a circuit under normal as well as fault conditions. It is so designed that it can be operated manually. স্যার এই যে ব্র্যাকেটের মধ্যে কি স্যার এটাও বলতে হবে না আমি পাস করে আন্ডার নরমালে চলে যাব? আপনি কিভাবে পড়বেন এটা আপনার ইচ্ছা। বুঝতে পেরেছি স্যার। Under normal condition and automatically under fault condition. Generally, bulk oil circuit breaker are used for voltage up to 66 kV, while for high is greater than 66 kV voltage. Low oil সার্কিট circuit ব্রেকারের breaker. কাজটা কি একটু বলেন তো? সার্কিট ব্রেকার স্যার এটা আপনাকে একটা কি বলে যে কোনো ইকুইপমেন্টকে মানে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা সার্কিট ব্রেকার ইউজ করি, যাতে যেন কোনো সার্কিট পুড়ে না যায়। নেক্সট যান। কালাম ভাই নেক্সট এর ইন্টারনাল ডায়াগ্রাম অফ এ সার্কিট ব্রেকার। স্যার এখানে আমরা কোনটা চিত্র মানে এক্সপ্লেইন করতে হবে? এটা আপনি না ডিসাইড করবেন, এটা তো আমার কাজ না, আপনার কাজ। বুঝতে পারছি স্যার। এখানে স্যার আমি সেকেন্ড টপিক মানে পিকচারটা একটু ইয়া করব। এটা আপার টার্মিনাল হচ্ছে, এখানে তো আমার কাছে স্যার তো মাউসের পাবো কিভাবে স্যার, যেটা আমি এভাবে বুঝাবো স্যার, এটা তো আমার দরকার হবে স্যার। এভাবে বলতে পারি স্যার যে আমার এই সার্কিট ব্রেকারের দুটি পয়েন্ট থাকে, যেটা হচ্ছে হলো আপার টার্মিনাল এন্ড লোয়ার টার্মিনাল, যেখানে আমরা লাইন গুলো সংযোগ দেব। এখানে ইলেকট্রোম্যাগনেটিক প্রোটেকশন আছে, তারপরে আপনার মুভিং কন্ট্রাক্ট, তারপরে এআরসি চেম্বার, থার্মাল প্রোটেকশন বাই মেটাল, তারপরে আছে যেটা অপারেটিং মেকানিজম আছে, অপারেটর আছে, টিপিং লেবার, এগুলো স্যার আলাদা আলাদা স্যার কি বর্ণনা দিতে হবে আবার? আপনারা এই কয়দিন কি করছেন এটা আমাকে এখন এই কোশ্চেন করতেছেন? বর্ণনা দিতে হবে কি হবে না? তো এটা তো স্টাডি মানেই হচ্ছে এভরিথিং আপনাকে জানতে হবে। এখন আপনি কতটুকু কি করবেন না করবেন এটা আপনি নিজে ডিসাইড করবেন যে কোনটা এক্সপ্লেন করব কোনটা করব না। বুঝতে পারছি স্যার। কালাম ভাই নেক্সট এ যান স্যার। Classification of circuit breaker. According to different criteria, there are different types of circuit breaker according to their ARC quenching media. The circuit breaker can be devised as according to their arc quenching media. The circuit breaker can be devised as oil circuit breaker, air circuit breaker,
SF6 circuit breaker, vacuum circuit breaker. According to their service, the circuit breaker can be devised as outdoor circuit breaker, indoor circuit breaker. Classification of circuit breaker continue. According to the operating mechanism of circuit breaker, they can be divided as spring operated circuit breaker, pneumatic circuit breaker, hydraulic circuit breaker. According to the voltage level of installation, type of circuit breaker are referred as high voltage circuit breaker, medium circuit breaker, medium voltage circuit breaker, low voltage circuit breaker. এখানে কি স্যার প্রশ্ন হতে পারে কোন যে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কেন ইউজ করা হয়, মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার কোথায় ইউজ করা হয়? এখানে এরকম কি অনেক প্রশ্ন অসংখ্য কোশ্চেন হতে পারে, এখন সব তো আর বলতে পারবো না, অসংখ্য কোশ্চেন আছে এখানে। বুঝতে পারছি স্যার। প্রোটেক্টিভ রিলে কেন ব্যবহার করা হয়, আরো আমি তো জাস্ট একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা কোশ্চেন বলছি, বাট আরো অনেক কোশ্চেন বুঝতে আছে। পারছি স্যার, বুঝতে পারছি। Protective relay. A protection relay is a smart device that receives inputs, compares them to set point, and provides outputs. Input can be current, voltage, resistance, or temperature. Outputs can include visual feedback in the form of indicator lights and or an atmospheric display. Communication, control, wiring, alarms, and tuning power off and on. A diagram of protective relay. Input প্রোটেক্টিভ রিলে একটা ইনপুট এবং আউটপুট এন্ড সিটিং থাকবে, যেটা ইনপুটে থাকবে কারেন্ট, ভোল্টেজ, ইনসুলেশন, টেম্পারেচার, সিটিং এ থাকবে পিক আপ লেভেল টাইম, আউটপুটে যা আমরা পাবো ভিজুয়াল ইন্ডিকেশন, ওয়্যারিং, অ্যালার্ম, কমিউনিকেশন, রিমুভ, পাওয়ার। নেক্সটে যান। হাউ প্রোটেক্টিভ রিলে ওয়ার্ক। প্রোটেক্টিভ রিলে কিভাবে কাজ করে? স্যার এখানে কি আমি দুইটা চিত্রই ব্যাখ্যা ইয়া করতে হবে? কি স্যার এখানে তো মানে পিকচার আছে দুইটা, একটা বাস বার দিয়ে আছে আর একটা টার্মিনাল কানেকশন দিয়ে আছে। এই দুটো একই চিত্র, মানে একই চিত্র ঠিক না, মানে একই চিত্রের অংশ যেটা আপনি ব্যাখ্যা করতে পারেন। বুঝতে পারছি। এই প্রোটেক্টিভ রিলের দুটা থার্মাল কানেকশন থাকবে। এটা স্যার এখানে কি পজিটিভ নেগেটিভ এরকম মানে কি থাকতে পারে যে থার্মাল কানেকশনে? বন্ধ হয়ে গেল কেন? স্যার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছিল, এখন কি ঠিক হয়েছে স্যার? না, বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ও তাহলে কি আবার করব স্যার? হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়েছে, তাহলে স্যার এই যে আসছে যে স্যার, ওই আসছে আমার এখানে এই যে হচ্ছে। আমাদের এখানে তো নাই। অফ করে ও আবার। আচ্ছা, তাহলে স্যার আমি এখন কিভাবে করব? অফ করে অন করব না স্যার? জুম থেকে বের হওয়ার দরকার নাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার হয়নি, আপনি ঠিক করে দেখেন। হ্যাঁ স্যার হয়নি, এখন এখান থেকে কিভাবে যাব? আমি তো মাউস নাড়াচ্ছি, কিছু হচ্ছে না। F5 চাপবো? আগে তো স্ক্রিন শেয়ার দিতে হবে, তারপর না F5 দিবেন। তাহলে স্ক্রিন শেয়ার কি এখান থেকে বের হবো কি করে স্যার? আমার এখানে তো পুরো এটা যাচ্ছে এবং স্ক্রিন এখানে চেঞ্জ হচ্ছে, বাট স্ক্রিন শেয়ার হচ্ছে না। সেক্ষেত্রে এসকেপ চাপি, তো এই যে দ্রুত করেন, সময় স্যার আর দ্রুত বেশি করছি নেই, স্যার। হুট করে বন্ধ হয়ে যাবে। স্যার করেছি।
স্যার হ্যাঁ স্ক্রিন স্যার দেখা কি হ্যালো দেখা যাচ্ছে। স্যার দেখা কি যাচ্ছে? হ্যাঁ দেখা F5 যাচ্ছে, আপনি F5 করেন। চাপলাম। এখন F5 দিবেন না, এখন F5 দিলে একেবারে শুরুতে চলে যাবে। দেখা হ্যাঁ F5 করছি। আপনারা কাজ হ্যাঁ স্যার অলরেডি চলে যাচ্ছি। স্লাইডে দ্রুত যান। আপনার কথা বোঝা যাচ্ছে না কালাম ভাই। আপনাদের বাকিদের কারো ল্যাপটপ আছে? ভাই করব সামনের স্ক্রিনে যান। 29 নম্বর স্লাইডে যান, 29 নম্বর। এটা F5 বন্ধ করেন, F5 দিয়ে একইভাবে একটা একটা করে যেতে অনেক সময় লাগবে। ইন্টারনেট আবার চলে গেছে। নেট মনে হয় স্যার স্টেবল হচ্ছে না। এখানে F5 বাটন দিবেন না। না দিইনি স্যার, 29 নম্বর পেজে গেছি। 29 নম্বর পেজে, 29 নম্বর তো ছিল না, এর আগের পেজে মনে ছিল নাকি? 28 না, না, ওই যে আপনার হাউ টু প্রোটেক্টিভ রিলে ওয়ার্ক আরো আচ্ছা, আগে আচ্ছা। ছিল। আরো আগে এই হ্যাঁ। যেটা, হ্যাঁ ওইটা। এবার এখানে আপনি F5 বাটন দিবেন না, F5 দিলে একেবারে শুরু থেকে স্টার্ট হবে। জি এখানে স্যার আর দিব না, এখানেই উপরে থাক। স্লাইড শো নামে একটা অপশন আছে না, স্লাইড শো মেনু, উপরে দেখেন লাল রঙের যে বারটা আছে উপরে, মেনু বার। মেনু বার চিনেন? মেনু স্যার আছে। ছিল আবার নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ স্লাইড স্যার শো slide show- থেকে ফ্রম কারেন্ট স্লাইড এরকম অপশন খুঁজেন। স্যার দেন দিয়েছি, সেটাতে এটা আসলো। আবার ই করেন। হ্যাঁ এই যে হইছে। চলে। এক্সপ্লেন করেন দ্রুত, 5 মিনিটও নাই। হাউ টু প্রোটেক্টিভ রিলে ওয়ার্ক, একটা রিলে কিভাবে কাজ করে। দুটা পয়েন্ট থাকবে, থার্মাল কানেকশন, এয়ার কনজিউমার থাকবে উপরে অংশে, তারপরে যে দাগ কাটাগুলো এগুলো ইয়া থাকবে, একটা ফিক্সড কন্ট্রাক্ট থাকবে একটু জোরে দুটা, বলেন, বোঝা যাচ্ছে না। ফিক্সড কন্ট্রাক্ট থাকবে দুটা, মুভিং কন্ট্রাক্ট থাকবে দুটা, এবং এর ভিতরে কি থাকবে, ট্রান্সফরমার অয়েল থাকবে। মুভিং কন্ট্রাক্ট দুইটা কেউ কোথা থেকে পাইছেন আপনি? মুভিং কন্ট্রাক্ট আগের স্লাইডে যান। স্যার যাচ্ছি। পাওয়ার ফ্যাক্টরে না চলে গেল। আবার কি নেটওয়ার্ক প্রবলেম? স্যার আমি তো দিয়েছি, দেখা যাচ্ছে স্যার স্ক্রিন শেয়ারিং হচ্ছে তো স্যার। ওই স্লাইডে যান না, পরের স্লাইডে চলে গেলেন কেন? স্যার এইটাই তো হাউ প্রোটেক্টিভ রিলিজ ওয়ার্ক না?
আরে পরের স্লাইডে কেন চলে গেলেন? এটা তো এখন না আসতেছে। ফুল স্ক্রিন করেন ফ্রম কারেন্ট স্লাইড, 25 নম্বর স্লাইড। জি স্যার। ফুল স্ক্রিন করছি। ফ্রম কারেন্ট স্লাইড। Slide show from current slide. এর আগেরটা এই যে আপনার প্রোটেক্টিভ রিলে প্রথম যেটা ওইটা এর আগেরটা নাকি এটাই তো স্যার? করেছি স্যার, এর আগেরটা। না না না, না, এর এটাই। আগেরটা। আগেরটা কেন হবে? এটাই। এইটাই তো। স্যার এখানে কিন্তু স্যার মুভিং কন্ট্রাক্ট একটা আর ফিক্সড কন্ট্রাক্ট কি স্যার আলাদা আলাদা দুইটা টার্মিনালের জন্য দুটা? এটা আপনারা কেউই পড়াশোনা করেন নাই, আমি এটাই বলবো। আমি তো এটা আপনাদের এখানে পড়ানোর জন্য বসিনি। এটা আপনারা নিজেরা পড়বেন এটা এবং আমাকে দেখাবেন যে কোথায় প্রবলেম হচ্ছে আপনাদের, সেটা বলবো। 2 সপ্তাহ পর আসতেছেন। পড়াশোনা নিজে যদি না করেন তাহলে তো প্রত্যেকটা তো বলা সম্ভব না। থিসিস হচ্ছে নিজের জন্য, নিজেকে করতে হবে, কেউ করে দিবে না। আমাদের স্যাররা তো কিছুই করতো না, কিছুই বলতো না, নিজেরা সবকিছু বের করছি। এই যে আপনাদের যে ফরম্যাটটা দিছি একটা যে এরকম ভাবে করতে হবে, এটাও আমাদের দিত না। এটা নিজেরা স্টাডি করবেন। এখানে আমি তো এখানে আপনাদেরকে এটা পড়ানোর জন্য বসিনি। এটা আমি জাস্ট দেখবো আপনাদের যে আপনারা কতটুকু করছেন। যদি এটা না জানা থাকে এটা স্টাডি করবেন নিজের বই থেকে। নেক্সটে যান। জি স্যার। নেক্সট স্লাইডে যান। কালাম ভাই নেক্সট স্লাইড। স্যার নেক্সট তো যাচ্ছে না, এবার একটা যাচ্ছে। বাটন ক্লিক করেন বা মাউসের একটা Yes. বাটন ক্লিক করেন। নেক্সট স্লাইডে গিয়েছি তো। আমারটা তো আসেনি, এখানে আপনারা দেখাচ্ছে না। অ্যানিমেশন কেন দিবেন আমি এটাই বুঝি। স্যার অ্যারো বাটন ক্লিক করছি স্যার, অ্যারো আচ্ছা, আপনাদের এই স্লাইড তো আমাকে ইমেল করছেন না নাকি? না, আমি তো আপনাদের এখনো আসে নাই। চেঞ্জ করে দিছিলাম। আবার চলে গেছে। এত নেটওয়ার্ক প্রবলেম হলে তো ওই দিন আপনাদের রিপিট দিয়ে দিবে। উনি কোথায় থাকে? কে স্যার? আমি? না, আবুল কালাম উনি কোথায় থাকেন? উনি তো আবুল কালাম ভাই কোথায় থাকেন? আজকে তো ভিডিও অফ করে রাখা হয়েছে, পরীক্ষার দিন ভিডিও অন রাখতে হবে সবাইকে। নেটওয়ার্ক এত প্রবলেম হলে কিন্তু রিপিট দিবে, তখন আমি কিছু করতে পারবো না। নেটওয়ার্ক অনেক আচ্ছা প্রবলেম। স্যার, ওই দিন আমি তো আসলে নেটের স্পিডও বাড়াই নিছি এটার জন্য। এখন তারপরেও যে কেন হচ্ছে এরকম, সেটাই তো, ভিডিও চালু করলে তো আরো বেশি ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি তাহলে এক কাজ করবো, যে আমার যেখানে রাউটার আছে ঠিক ওই স্পেসেই আমি থাকবো, আর কি করার। না, রাউটারের কাছে যেতে হবে না, ওটা তো রেঞ্জ তো আছে 10 মিটার। পসিবল হলে প্রোটেকশনে যান। হয়তোবা এমন হতে পারে আপনার বাসায় অনেক বেশি ডিভাইস ইউজ হচ্ছে, এই কারণে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, অথবা আপনার ইন্টারনেট নেটওয়ার্কেই প্রবলেম এখন। আচ্ছা ঠিক আছে, আমরা তো প্রায় শেষ দিকে চলে আসছি। মোটামুটি আপনাদের বলার স্টাইলটা ঠিক আছে, বাট স্টাডি করতে হবে আরো বেশি। স্যার আমি আরেকটা কথা বলি স্যার। হ্যাঁ, আমি আমার জি। ল্যাপটপটা অফিস থেকে নিয়ে আসবো, দরকার হলে আমি কালাম্বার কাছ থেকে কিভাবে স্ক্রিনশট দিতে হয় আমি এটা ভালোভাবে শিখে আমি স্ক্রিনশট দিয়ে দেবো স্যার।
যেটা ইচ্ছা, সমস্যা নেই। এই আচ্ছা, এইটা এখন যে প্রেজেন্ট করতেছেন এটা কি আমি যেটা এডিট এডিট করে আপনাদের গ্রুপে দিছিলাম ওটাই, নাকি জি আরো স্যার, কিছু চেঞ্জ জি স্যার, করছেন? জি স্যার। না স্যার, আর কোনো চেঞ্জ করা হয়নি স্যার। হ্যাঁ স্যার, একটু হোল্ড করেন, আবার জিজ্ঞেস করতেছি। এই আবুল কালাম উনি তো মাঝখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো শুনতে পান নাই। এই যে জি স্লাইডটা জি যেটা জি আছে, এটা জি। আমি যে গ্রুপে আপনাদের এডিট করে দিছিলাম, সেটা কি সেম স্লাইড নাকি আপনারা নিজেরা পরে চেঞ্জ করছেন কোনো কিছু? আরিফ, আরিফ, এটা তো হ্যাঁ হ্যাঁ, না চেঞ্জ করে তো সেমই। সেম স্যারের টাইম? স্লাইড তো। জি স্যার, আচ্ছা, আপনার তাহলে এক কাজ করেন, এক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমি না আপনারাও না হয় করবেন, এই স্ক্রিন শেয়ার আপনারাই না হয় করবেন, যদি প্রয়োজন মনে হয় আমি না হয় শেয়ার দিব এখান থেকে, আমার এখান থেকে। ঠিক আছে স্যার। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আর বেশি এক্সটেন্ড করার দরকার নেই আজকে। আপনারা জাস্ট যে আপনাদের বাকি যে কাজটা থাকে সেটা হচ্ছে একটু আপনাদের প্রত্যেকের যে স্লাইড গুলা আছে সেই স্লাইড গুলা সম্পর্কে একটু জানা, বিশেষ করে ছবিগুলা, স্পেসিফিক ভাবে সার্কিট গুলা বা ফিগার গুলা সম্পর্কে একটু জানা। আর যেহেতু এখানে ফিগার শুরুর দিকে ধরেন যে বিভিন্ন সাবস্টেশন এর টাইপ, এগুলা তো অত ডিটেল এখানে দেওয়া নাই, কিন্তু আপনাকে এগুলো কিছুটা কিছুটা জানা থাকতে হবে। দুই একটা পয়েন্ট প্রয়োজনে খাতায় লিখে রাখবেন, কোন একটা খাতায় নোট করে লিখে রাখলেন যে ইনডোর সাবস্টেশনের বৈশিষ্ট্য কি, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশনের বৈশিষ্ট্য কি, কোথায় ইউজ হয়, এটা রেঞ্জ কি রকম, রেঞ্জ বলতে এটার কত থেকে কত ভোল্টেজের মধ্যে ইউজ হয়, এই টাইপের গুলা কিছু ইনফরমেশন প্রয়োজনে একটু নোট করে রাখেন। সবাইকেই বলতেছি যে আপনাদের প্রত্যেকের যে স্লাইড গুলা আছে সেগুলা মোটামুটি 5% যদি জানতে পারেন এনাফ। যদি 5% না হয় 2% যদি জানতে পারেন এনাফ, 100% দরকার নেই। কিন্তু একেবারেই না জানা থাকলে তখন কিন্তু কিছু করা সম্ভব হবে না। আপনাকেই এক্সপ্লেইন করতে হবে এটা 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 এভাবে 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 এভাবে। আমাকে তো স্যার, কোশ্চেন মানে আমরা জাস্ট কোশ্চেন করব এটা কি হলো কেন হলো। এখন আপনি যতটুকু পারেন, যত বেশি উত্তর দিতে পারবেন তত ভালো গ্রেড আশা করতে পারবেন। গ্রেডটা আমার একার হাতের নেই, ওখানে প্রেজেন্টেশনে হেড স্যার মাস্ট থাকবে, শুভদীপ স্যার, অন্যান্য সিনিয়র স্যাররাও থাকতে পারে, আর মোটামুটি তাও ধরে রাখেন 10 জন টিচারের মতো থাকবে। তো সবাই মিলে একটা গড় যা দিবে সেটার গড় আপনাদেরকে দেয়া হবে, এভারেজ। সো সেভাবেই প্র্যাকটিস করবেন। এই তো আর স্যার, কিছু নেই বলার। স্যার ওই যে আমরা নিজেরা ভিতরে একটু এরকম ভাবে জুম মিটিং কিভাবে করতে পারি স্যার, এভাবেই আমাদেরকে যে কোনো একজন প্রসেসটা বলবেন তাহলে। জুম ক্রিয়ে না, জুমের আপনারা যে কিন্তু একটা আপনাদের লিংক ল্যাপটপে জুম ইনস্টল করা খুলতে আছে হবে। না? আপনারা কি মাঝখানে প্র্যাকটিস করেন নাই? করতে পারি এই জিনিসটা একটু একটু স্যার বলে দেন তো, আমরা এটাই স্যার আমাদের জন্য বাসায়, সমস্যা হয়েছে, যার ফলে এরকম স্যার হয়েছে। আমরা নিজেদের স্যার মতো করে করা বাসায় হয়েছে, একটু কিন্তু এরকম করা হয়নি। নিজেরা একটু একটু পড়ছি স্যার, কিন্তু তিনজনে মিলে স্যার করা হয় নাই স্যার। তিনজনে মিলে করবেন তাহলে তো প্রবলেম এমনি সলভ হয়ে যায় অনেকগুলা। বুঝতে এই পারছি। জন্যই তো স্যার ওটাই সমস্যা বলছিলাম হয়েছে। যে আপনারা নিজেরা তিনজন মিলে কিভাবে করবো একটু বলেন তো স্যার। আমার জুম অ্যাপ আছে আমার উইন্ডোজে। ওখানে অপশনে গিয়ে দেখবেন জয়েন মিটিং একটা অপশন আসবে। হুম। জুম আপনার জি ল্যাপটপে ওপেন করলেই 4টা বাটন আসে না বাম সাইডে, জি জি। খেয়াল করবেন ওখানে 4টা বাটনের মধ্যে একটা আছে জয়েন। তো জয়েন মিটিং যখন দিবেন তখন উপরে একেবারে বাম দিকে, উপরে বাম দিকে, হ্যাঁ
টপ লেফট দেখবেন একটা সবুজ কালারের চিহ্ন আসবে, মিটিং ইনফরমেশন। মিটিং ইনফরমেশন ক্লিক করলে অনেকগুলো কথাবার্তা আসবে, ওখান থেকে কপি লিংক একটা অপশন দিবেন, দেখবেন নিচে এক জায়গায় পাবেন নীল কালারে কপি লিংক। ওই কপি লিংকে ক্লিক করলে এই লিংকটা কপি হয়ে যাবে আপনার মেমোরিতে। তারপর আপনি গ্রুপে ওই লিংকটা পেস্ট করে দিবেন আপনাদের নিজেদের মধ্যে, অথবা গ্রুপেও দিতে পারেন, গ্রুপে পেস্ট করে দিয়ে তারপর সবাই ওই সেম ওটা জয়েন করতে পারে। আচ্ছা, আপনারা কি শনিবারে ফাইনাল প্রেজেন্টেশন দিতে পারবেন? স্যার আগামী শনিবার? হ্যাঁ, 19 তারিখ, আজকে 17 তারিখ। স্যার চেষ্টা করব স্যার আর কি। আমাকে আগে আগে জানাইতে হবে। জি স্যার, আমরা আপনাকে যদি 2-3 দিন 19 আগে জানাই দেব স্যার। 19 তারিখ রাত 8টা, ঠিক আছে? 19 তারিখ রাত 8টায় যদি আপনারা দিতে পারেন তাহলে কালকের মধ্যে আমাকে জানাইতে হবে। কালকে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যা 8টা-9টার মধ্যে জানাইতে হবে যে 19 তারিখ আপনারা ফাইনাল প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন। জি স্যার। দ্যাট মিন্স স্যাটারডে স্যার। স্যাটারডে রাত 8টা। আচ্ছা আচ্ছা, কালকে ছুটি আছে, আপনারা সবাই প্র্যাকটিস করেন। ঠিক আছে স্যার। ছুটি নাই আপনাদের? জি স্যার, জি স্যার ছুটি স্যার। হ্যাঁ, কালকে 2-3 ঘন্টা প্র্যাকটিস করলেই তো আপনাদের হয়ে যাবে। সবাই মিলে 3 জন মিলে কোন একসময় প্র্যাকটিস করবেন। আমাদের কি স্যার কথা বলার যে একটা বাচনভঙ্গি, এটা কি স্যার ঠিক আছে? হ্যাঁ, চলবে, এটা ঠিক আছে। আরে না, আমাদের একটু স্টাডি করলে স্যার আর কি আশা করি স্যার স্টাডি পারবো। করবেন, বেশি দেরি করার দরকার নাই, যা যতটুকু হয় আমি যে টপিক গুলো বলছি সেগুলো আপনারা একটু স্টাডি করবেন। আমি আজকে ধরেন 11:30টার দিকে এই ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব। তারপর জি কাল স্যার। পারলে আজকেই দেখবেন, না পারলে কালকে দেখবেন। সুবিধা মতো সময় দেখে প্র্যাকটিস করে শনিবার রাত 8টায়, 19 তারিখ রাত 8টা, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় আমাকে মানে আপনারা যদি জানান তাহলে আমি ডিপার্টমেন্টকে জানাবো, আর যদি না জানান আমিও জানাবো না। স্যার ডিপার্টমেন্টকে জানাবেন মানে আমরা ডেমো দেব না আরেকটা স্যার? আবার ডেমো আরে দিবেন না, কি জন্য? ডেমো নাই, এতগুলো ডেমো ডেমো নাই। ওরে আল্লাহ, শনিবারেই ফাইনাল। আপনাদের হ্যাঁ হ্যাঁ, বলার স্টাইল গুলো সব ঠিক আছে, শুধু একটু পড়াশোনা করতে হবে। যেখানে জি স্যার দোয়া করেন স্যার, ইনশাআল্লাহ করে ফেলবো স্যার, পড়াশোনা ভালো করে একটু করে ফেলবো স্যার। আর যদি মনে করেন যে না এক আচ্ছা, ঠিক সপ্তাহ আছে। পরে দিতে চান, আপনাদের ইচ্ছা। স্যার এক সপ্তাহ পরে না, শনিবারের মাঝখানে ওই আর দেওয়া যাবে না? এই শনিবারের থেকে শুক্রবার মাঝখানে। 25 তারিখ ছুটির দিন যদিও, কিন্তু দিতে পারবেন। 25 তারিখ শুক্রবার। ও মানে স্যার ফাইনালটা স্যার 25 তারিখ? হ্যাঁ, 25 ডিসেম্বর শুক্রবার। না স্যার তো চাচ্ছি, স্যার প্রথমে বলতেছিলেন যে শনিবারেই ফাইনাল দিতে, তাই তো? হ্যাঁ স্যার না, এই শনিবারে যদি না হয় দেন আমাদের আর স্যার একটা রিকোয়েস্ট কি স্যার, আমার একটু পার্সোনালি স্যার আমি একটু স্যার রাজশাহীতে যাব শুক্র শনি 2 দিন স্যার। কোন শুক্র শনি? এই সামনে আপনার যে শনিবারে আমাদের স্যার ফাইনাল হওয়ার কথা হচ্ছে স্যার, এই শনিবারে স্যার। কোনটা, 25-26 নাকি 19 তারিখ? না 19। ঠিক আছে, 25 তারিখ দেন। হ্যাঁ এটাই স্যার, 25 তারিখে দিয়ে দেন স্যার, ওখানে আমার বড় একটা কাজে অ্যাটেন্ড করতে হবে স্যার। অসুবিধা নাই, 25 তারিখে দেন। ঠিক আছে, এই 5-6 দিন যে কয়দিন আছে, এটা আপনারা সবাই 2-3 বার হ্যাঁ। প্র্যাকটিস করেন একসাথে, আলাদা না। তারপর স্যার আর একটা ডেমো আপনার কাছে স্যার দিয়ে দেবো স্যার। না, আর ডেমো দিতে হবে না, আর ডেমো লাগবে না। আপনারা মোটামুটি রেডি আছেন, শুধু নিজেরা এখন জাস্ট প্র্যাকটিস করেন, স্টাডি করেন। জি স্যার, জি আর স্যার। ডেমো লাগবে না। ডেমো লাগে তখন যখন আপনাদের স্টাইলটা ঠিক নাই। স্টাইল তো আপনাদের সব ঠিক আছে, কিভাবে বলতে হবে বুঝতে পারছি, এটা মোটামুটি ঠিক আছে। তো ঠিক আছে। এখন শুধু একটাই কাজ বাকি, সেটা হচ্ছে আপনাদের
পড়াশোনা করা আমরা যেন স্যার প্রত্যেকের যে- কোশ্চেনটা না করলে যেন স্যার দুই একটা অ্যান্সার করতে পারি, জাস্ট এটাই আর কি স্যার। হ্যাঁ স্যার আপনারা যদি কোশ্চেন করেন, যদি একটু মানে অ্যান্সার করতে পারি স্যার, এইটা একটু অর্জন করতে হবে স্যার। হ্যাঁ জি স্যার স্যার। আমার এই যে একটু বলি স্যার, এই যে শুক্রবার এবং শনিবার মানে আমাদের কি এই দুইটা শুক্র শনি যে কোনো একদিন চুজ করতে হবে, নাকি আমি চাচ্ছিলাম যে এই লং না করে ধরেন যদি মঙ্গলবার অথবা এরকম অন্য দিনে দেওয়া যায় কিনা দিতে এরকম। পারেন, মঙ্গলবার বুধবারেও দিতে পারবেন, কিন্তু আপনারা ডিসাইড আচ্ছা করুন। তাহলে স্যার আমি যাই দিন দিন না কেন একদিন আগে আপনাকে জানাইতে হবে, একদিন আগে হ্যাঁ, জানাবো আপনাকে। কমপক্ষে 24 ঘন্টা আগে জানাইতে হবে। ঠিক ও, আছে স্যার, তাহলে আমরা তো স্যার 24 আমরা ঘন্টা শুক্রবার, এই আগে শুক্রবারের আগেও জানাই। দিয়ে দিতে পারি স্যার। হ্যাঁ তাও স্যার এটা হয় স্যার। শাইন ওই যে লম্বা করা যাবে না, অনেকেই দেখলাম হ্যাঁ, রেজাল্ট হ্যাঁ, পেয়ে হ্যাঁ। গেছে, আমরা মনে হয় পিছিয়ে পড়ে গেছি। হ্যাঁ করে ফেলতে রেজাল্ট পারে, যদি রবিবার মঙ্গলবার যদি করতে চান সেটাও করা যাবে, ঠিক আছে স্যার, আমরা ঠিক একদিন আছে আগেই জানাই স্যার, দিব স্যার। ঠিক আছে স্যার, তবে ঠিক আছে, বৃহস্পতিবার হবে না। ঠিক ঠিক আছে আছে স্যার, স্যার। ওকে। বৃহস্পতিবার হবে না, কারণ বৃহস্পতিবার ক্লাস থাকে, কোনো টিচারই আসতে হ্যাঁ। পারবে না। বৃহস্পতিবার বাদ দিয়ে জি শুক্রবারেও পসিবল ঠিক না, আছে। কিন্তু শুক্রবার যেহেতু ছুটির দিন 25 তারিখ, সেই জন্য এই জন্য দিয়েছিলেন। হ্যাঁ। ঠিক আছে স্যার, তো বৃহস্পতি ওকে স্যার, আমরা ওইভাবে বাদ দিয়ে এর ভিতরে আপনাদের জানাই দিব অন্তত বৃহস্পতি এবং শুক্রবার এছাড়াও যদি আগে দেওয়া যায় আমরা চেষ্টা করবো আগেই দিয়ে দেওয়ার স্যার, হ্যাঁ এবং আপনাকে 24 ঘন্টা মিনিমাম আগে জানাবো। হ্যাঁ ঠিক আছে স্যার, ওই গ্রুপে আছে। জানাই দিলেই হবে, সমস্যা নেই। জি স্যার, ঠিক ওই আছে। তো গ্রুপে জানাই দিব স্যার। জি আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম স্যার। ওকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।